চলো, গুড আফটারনুন প্রত্যেককে, যারা যারা ক্লাস জয়েন করে গেছো। গুড আফটারনুন, গুড আফটারনুন। এবার তো সাউন্ড আসছে, এবার তো সাউন্ড আসছে, একদম সবকিছু তোমরা ঠিকঠাক করে দেখতে শুনতে পাচ্ছ, সাউন্ড ক্লিয়ার আছে। গুড আফটারনুন। ওকে, চলো। আজকে জিকের ফার্স্ট ক্লাস তোমাদের সাথে, জিকের একদম প্রথম ক্লাস। তো একদম গোড়া থেকে আমরা সমস্ত কিছু জানবো, দেখবো, বুঝবো যে কি কি আমাদের পড়তে হবে, কিরকম আমাদের প্রশ্ন আসবে। একদম মন দিয়ে ভালো করে প্রত্যেকে খাতায় কিন্তু লিখে নেবে আমি যেগুলো বলবো। আর এখানে যে পিডিএফটা আমি তোমাদেরকে দেখাবো, ওপেন করব, সেটা কিন্তু আমি তোমাদেরকে আপলোড করে দেব এই ক্লাসের পরেই। তো তোমরা কি করবে, তোমরা অবশ্যই তোমাদের যে ক্লাসের দেখবে লাইভ ক্লাস চলছে, তার সেখানেই রেকর্ডেড অবস্থায় ক্লাস হয়ে যাওয়ার পরে তোমরা দেখতে পাবে। তো সেই রেকর্ডেড ক্লাসটা যখন দেখবে, তার পাশেই দেখবে একটা পিডিএফ এর সাইন থাকবে। তো যারা যারা একদম ফ্রেশার, যারা নতুন, যারা জানো না অ্যাপ কি করে চালাতে হয়, আমি তাদের সকলের জন্য বলে দিচ্ছি যে তোমরা অবশ্যই ওই যে পিডিএফ এর সাইনটা তোমরা দেখতে পাবে, সেইটাতে একটা ক্লিক করবে, করলেই তোমাদের কাছে পিডিএফটা ওপেন হবে। ওপেন হওয়ার পরে এখানে ডাউনলোড করার অপশন থাকবে। তো ডাউনলোড করে নিলেই তোমরা কিন্তু এই যে পিডিএফ গুলো আমরা পাঠাবো, সমস্ত ক্লাসের যে কটা স্যার ম্যাম যারা যারা পিডিএফ পাঠাবেন, সেই পিডিএফ গুলো এভাবেই তোমরা ক্লাস নোট হিসেবে ডাউনলোড করে নিতে পারবে। এবার তোমাদের আরেকটা যে বেসিক কোয়েশ্চেন থাকে, সেটা আমি একটু সলভ করে দিই। আচ্ছা, তোমরা একটু শান্ত হও, ঠান্ডা হও, সকলে ক্লাসে জয়েন করেছো, খাতা পেন নিয়ে রেডি হও। আমি একটু জাস্ট ইন্ট্রোডাকশন কিছুটা দিয়ে তারপরে আমি ওরিয়েন্টেশন ক্লাসটা শুরু করব। আজকে তোমরা দেখতেই পেয়েছো যে ওরিয়েন্টেশন ক্লাস হিসাবেই কিন্তু ওখানে লেখা আছে, ঠিক আছে? ওকে, প্রত্যেককে বলবো একটু মন দিয়ে শুনে নাও যে আমি কি কি বলছি, তাহলে এর পরে গিয়ে তোমাদের আর কোয়ারি গুলো থাকবে না, ঠিক আছে? আমি প্রত্যেকের কমেন্ট দেখতে পাচ্ছি, তোমরা যারা যারা মেসেজ করছো সমস্ত কিছু আমি দেখতে পাচ্ছি, কিন্তু তোমরা একটু আমার কথাগুলো শুনে নাও, তাহলেই তোমাদের মনে যে ডাউটগুলো আছে সেগুলো ক্লিয়ার হয়ে যাবে। ওকে, বোঝাতে পারলাম? না না, তোমাদেরকে কিচ্ছু করতে হবে না, তোমরা শুধু ক্লাস জয়েন করেছো, এবার ক্লাসটা মন দিয়ে শোনো, ক্লাসটা করো। রেকর্ডেড আমাদের টেকনিক্যাল টিম করছে, তারাই রেকর্ড হিসেবে ওটাকে রেখে দেবে, তোমাদের কিচ্ছু করতে হবে না, ঠিক আছে? চলো, এইবার আমি বলি যে তোমাদের কাছে দেখো, আমি তো পুরো সিলেবাস আজকে তোমাদেরকে জানিয়ে দেবো যে কি কি পড়বে, কিভাবে ক্লাস নোট তৈরি করবে, সমস্ত কিছু আমি জানিয়ে দেবো। দেখো, তোমাদের কাছে লাইভ ক্লাস থাকছে, এই লাইভ ক্লাসগুলো রেকর্ডেড থাকবে। আগামী 12 মাস তোমরা এই লাইভ ক্লাসগুলোকে রেকর্ডেড দেখতে পাবে। তার আগে যদি পরীক্ষা হয়ে যায় ওয়েল অ্যান্ড গুড, তারপরে পরীক্ষা হলেও তোমরা যে সময়ই পরীক্ষা হোক না কেন, সেই সময় অবধি তোমরা ক্লাসগুলোকে দেখতে পাচ্ছ, তার ক্লাস পিডিএফ গুলো তোমরা পেয়ে যাচ্ছ। এইবার তোমাদের যদি মনে হয় যে ম্যাম আমরা নিজেরা কি ক্লাস নোট নেব, আপনি যে পড়াচ্ছেন সেই পড়ানোর পাশাপাশি কি আমরা নোট তৈরি করব, একদম তোমরা অবশ্যই নোট তৈরি করতে পারো। দেখো, আমি যখন পড়াই, যেগুলো পিডিএফ এ লেখা আছে সেগুলোর বাইরে গিয়েও অনেক এক্সট্রা কথা বলবো, অনেক এক্সট্রা হয়তো ইনফরমেশন দেব, সেগুলোকে তোমরা খাতায় ছোট্ট ছোট্ট করে নোট করতে থাকো। বাট পিডিএফ এ যেগুলো লেখা থাকবে বা ক্লাস নোটে যেগুলো লেখা থাকবে, এগুলোকে আর এক্সট্রা করে নোট করার দরকার নেই, কারণ এগুলো অলরেডি আমি প্রোভাইড করে দেবো। তাই খাতায় যদি আবার এগুলোকে লিখতে যাও, তাহলে কিন্তু সময় নষ্ট হবে, ঠিক আছে? বোঝাতে পারলাম? এইবার দেখো, এই যে পিডিএফ তোমরা পেয়ে গেলে, তোমরা ছোট ছোট করে ক্লাস নোট তৈরি করতে পারো। জিকের তো অনেকগুলো ব্যাপার রয়েছে, জিকের অনেক ক্লাস থাকে, অনেক কিছু থাকে, তবে প্রত্যেককে বলবো যে এমন নয় যে তোমরা প্রত্যেকটা ক্লাসের প্রত্যেকটার জন্য আলাদা আলাদা খাতা তৈরি করবে, না। তোমরা কি করবে, একটা ভালো মতো বড় লম্বা খাতা তৈরি করো, ঠিক আছে? দিস্তা খাতা হতে পারে, নর্মাল খাতা হতে পারে। সেখানে তোমরা প্রত্যেকটা যে আমি চ্যাপ্টার করাবো, সেই চ্যাপ্টারগুলোর একটা ইন্ডেক্স বানাও, আজকেই আমি প্রোভাইড করে দেবো। সেই চ্যাপ্টারগুলোর নামগুলো শুধু লিখে রাখো, যে অমুক, আজকে ধরো আর্ট অ্যান্ড কালচার পড়াবো, তো আর্ট অ্যান্ড কালচার চ্যাপ্টারটার নাম লিখে রাখো, ঠিক আছে? তারপর ধরো স্পোর্টস পড়াবো, স্পোর্টস লিখে রাখো। অ্যাওয়ার্ডস পড়াবো,
তো অ্যাওয়ার্ডস লিখে রাখো। দেন ধরো আমি পড়ালাম যে ফার্স্ট ইন ইন্ডিয়া, তো সেটা লিখে রাখো। এরকম ভাবে তোমরা প্রত্যেকটা চ্যাপ্টারের নাম পরপর পরপর লিখে রাখতে পারো। তাহলে তোমাদের কাছে একটা আইডিয়া তৈরি হয়ে যাবে যে স্ট্যাটিক জিকের মধ্যে আমাকে এই চ্যাপ্টারগুলো পড়তে হবে। তার মধ্যে থেকে আমি যে পরীক্ষার জন্য টার্গেট করছি সেই পরীক্ষায় কোন কোন, দেখো আমি একটা কথা আগে বলে দিই যে প্রত্যেকে নিশ্চয়ই একটাই পরীক্ষা দিচ্ছ এমনটা নয়, একাধিক পরীক্ষার জন্য অনেকেই অ্যাপিয়ার করছো। তো একাধিক পরীক্ষার জন্য যখন তোমরা বসছো বা পরীক্ষা দেবে, তখন তোমাদেরকে বুঝতে হবে কোন কোন পরীক্ষায় কোন কোন চ্যাপ্টার থেকে বেশি প্রশ্ন আসছে। আমি সেগুলো অবশ্যই তোমাদের সাথে আলোচনা করে দেবো। আমি যখন পড়াবো তখন তুমি দেখবেই আমি হয়তো বলবো যে এটা জানো তো 1 বছর WBCS এ এসেছিল, এটা জানো তো 1 বছর আমাদের WBPSC মিসলেনিয়াসে এসেছিল, এটা জানো তো 1 বছর রেলে এসেছিল। এরকম ভাবে আমি কিন্তু মাঝে মাঝে ডিসকাস করতে থাকবো এবং তোমাদেরকে আমি বলেও দেব যে কোন জায়গা থেকে কোন পরীক্ষায় ম্যাক্সিমাম প্রশ্ন দেয়, কোথা থেকে কোথায় বেশি মানে ওদের প্রশ্ন করার টেন্ডেন্সি বেশি থাকে। বোঝাতে পারলাম? তো সেইগুলো তোমরা এখানে তোমরা যে পরীক্ষাগুলোকে টার্গেট করছো এর পাশাপাশি সেই পরীক্ষাগুলোর নামগুলো লিখে রাখবে যে এই পরীক্ষায় এই চ্যাপ্টার থেকে প্রশ্ন বেশি আসছে। তাহলে কি হবে, যখন তুমি কোনো পরীক্ষায় বসতে যাবে, একজন ধরো রেলের পরীক্ষা দিচ্ছে, সে আবার SSCরও পরীক্ষা দিচ্ছে, সে আবার গ্রাম পঞ্চায়েতেরও পরীক্ষা দিচ্ছে, হতেই পারে অনেকেই হয়তো অনেকগুলো একাধিক পরীক্ষার জন্য বসছো। এইবার তুমি তখন বুঝতে পারবে যে ম্যাম বলেছিল যে কোন চ্যাপ্টার থেকে বেশি প্রশ্ন আসছে রেলে, তাহলে আমি সেই চ্যাপ্টারটা সবার আগে রিভিশন দিয়ে দেবো। বোঝাতে পারলাম? তোমার হয়তো গ্রাম পঞ্চায়েতের পরীক্ষার সামনে, তুমি তখন মনে করলে যে ম্যাম বলেছিল গ্রাম পঞ্চায়েতে এই চ্যাপ্টার থেকে বেশি প্রশ্ন আসে, তখন তুমি সেই চ্যাপ্টারটা সবার আগে তৈরি করে নেবে। ঠিক আছে? এইভাবে কিন্তু তৈরি করো জিনিসটাকে, তাহলে শুরু থেকে তোমরা পুরো গুছিয়ে পড়তে পারবে। না হলে স্ট্যাটিক জিকের এত চ্যাপ্টার সেগুলো কিন্তু পরে গিয়ে ঘেটে হয়ে যাবে। এবং দ্য সেকেন্ড থিং ইজ যে ধরে নাও আজকে আমি পড়াবো হচ্ছে আর্ট অ্যান্ড কালচার। আর্ট অ্যান্ড কালচারের মধ্যে তুমি ডান্স পাচ্ছ, তুমি আর্ট অ্যান্ড কালচারের মধ্যে টেম্পল পড়বে, তুমি আর্ট অ্যান্ড কালচারের মধ্যে উৎসব সম্পর্কে পড়বে, ফোক ডান্স সম্পর্কে পড়বে। এবার সেগুলোই ধরো তোমার বাকি যে পরীক্ষাগুলো তুমি বসবো সেগুলোতেই কিন্তু ইম্পর্টেন্ট। ঠিক আছে? সেই জায়গাটাতেও ইম্পর্টেন্ট। যেরকম মানে আর্ট অ্যান্ড কালচার এমন একটা টপিক না, তুমি যে কোনো পরীক্ষায় অ্যাপিয়ার করো, যে কোনো পরীক্ষায় যাও, সবার প্রথমে এই আর্ট অ্যান্ড কালচার থেকে প্রশ্ন আসবে। তাই আমি প্রত্যেককে বলবো আমি শুরুই করব আমার যে ক্লাস সেটা আর্ট অ্যান্ড কালচার থেকেই। ঠিক আছে? এইবার আরেকটা কথা আমি বলে দিই, এটা তো গেল আমার ক্লাস সম্পর্কে একটা বিষয়। তোমরা কিভাবে ক্লাস নোট তৈরি করবে সেটা আমি একটু পরে বলছি, কিভাবে তোমরা ক্লাসের ইন্ডেক্সটা তৈরি করবে সেটা আমি বলে দিলাম। তোমাদের সব ডাউট আমি ক্লিয়ার করব, একটু আমাকে টাইম দাও, একটু টাইম দাও। ঠিক আছে? সবার ডাউট আমি ক্লিয়ার করব। আচ্ছা, ঠিক আছে। এইবার দেখো, তোমাদের যদি কোনো টেকনিক্যাল প্রবলেম হয়, যদি কোনো টেকনিক্যাল ইস্যু হয়, তাহলে তোমরা কোথায় যোগাযোগ করবে সেটা আমি বলে দিই। যদি কোনো টেকনিক্যাল গ্লিচ হয়, এটা হচ্ছে আমাদের হেল্পলাইন নাম্বার। প্রত্যেকে খাতায় নাম্বারটা সেভ করে রাখো বা তোমাদের ফোনে নাম্বারটাকে সেভ করে রাখো, 8130209247। এইটা হচ্ছে হেল্পলাইন নাম্বার। এই হেল্পলাইন নাম্বারে তোমরা অবশ্যই যোগাযোগ করে নিতে পারো। এইবার তোমাদের কাছে কোয়ারি থাকবে যে আমি তো ফোন করেছি বাট পাইনি। পাবে, অবশ্যই পাবে, কিন্তু একটু ধৈর্য ধরতে হবে, কারণ অ্যাট আ টাইম এই নাম্বারে হয়তো 10টা ফোন আসছে। তো একটা ফোনে যদি 10টা ফোন আসে তো অবশ্যই বিজি বলবে। তো একটু পরে আবার ট্রাই করো, একটু পরে আবার ট্রাই করো, এরকম করলে তোমরা কিন্তু পেয়ে যাবে। ঠিক আছে? সেটা কোনো সমস্যা হবে না। আরেকটা কথা আমি বলে রাখি, সকাল 11টার পরে কল করবে, সন্ধে 6টার মধ্যে, তাহলেই কিন্তু অ্যাক্টিভ পাবে এবং সেই সময় আমাদের পুরো টেকনিক্যাল টিম অ্যাক্টিভ থাকে। তোমাদের যাবতীয় যা প্রবলেম আছে সেগুলো তারা শুনবেন এবং তারা রিজলভ করে দেবেন। ঠিক আছে? যদি ধরো একবার দুবার ফোন করে পাচ্ছ না, তারপরে গিয়ে তোমরা আমাকে ফোন করো, তখন আমি তোমাদেরকে গাইড করে দেবো। ঠিক আছে? ওকে। আচ্ছা, এইবার
এটা হচ্ছে বিষয়, তোমরা এখানে পারলে এই নাম্বারটা খাতায় লিখে রাখো, ফোনে সেভ করে রাখো, ঠিক আছে? আচ্ছা, ক্লাস কোথায় দেখবে আমি বলে দিই। তোমরা যেখান থেকে ব্যাচ পারচেস করেছো সেই স্টোর যে অপশনটায় তোমরা গেছিলে সেখান থেকে তো তোমরা ব্যাচটা ওপেন করেছিলে। সেই ব্যাচের দেখো একদম একটু স্ক্রল করে তোমরা নিচের দিকে যাও, একটু স্ক্রল করে নিচের দিকে যাও, দেখবে স্টাডি প্ল্যান বলে একটা অপশন রয়েছে। এই স্টাডি প্ল্যান অপশনটাতে চলে যাও, সেখানে প্রত্যেকটা সাবজেক্টের ধরে ধরে নাম দেওয়া রয়েছে এবং তার রুটিন গুলো এরকম ক্লিক হিয়ার করে দেওয়া আছে, ঠিক আছে? জাস্ট হিয়ারটাই সিলেক্ট মানে টাচ করবে, তোমার কাছে রুটিন ওপেন হয়ে যাবে। কোন ক্লাসের কোন সময় ক্লাস আছে, কটায় ক্লাস আছে, কার ক্লাস আছে, কোন টপিকে ক্লাস আছে, সবকিছু এখানে শো করবে। প্লাস আরেকটা যেটা করতে পারো, অ্যাপের যে নোটিফিকেশনটা রয়েছে সেই অ্যাপের নোটিফিকেশনটাকে অন করে রাখো তোমাদের ফোনের সেটিং থেকে। ফোনের যে সেটিং রয়েছে সেই সেটিং থেকে অ্যাপের নোটিফিকেশন অন করে রাখো, তাহলে কি হবে, যখনই কোনো ক্লাস স্টার্ট হবে সেইটা তোমার কাছে নোটিফিকেশন চলে যাবে যে অমুক টাইমে ক্লাস স্টার্ট হচ্ছে, ক্লাসে জয়েন করে যাও, এইটা কিন্তু চলে আসবে, ঠিক আছে? আমার ইউটিউবে ক্লাস করো, ওকে। আচ্ছা, এবার আরেকটা কোয়েরি যেটা তোমাদের সাধারণত আসে সেটা আমি করে দিই, এটা আমি মুছে দিচ্ছি। আরেকটা কোয়েরি, ম্যাম ইউটিউবেও তো ক্লাস করি, তাহলে ইউটিউবে আমরা যেটা ক্লাস করাই সেটা হচ্ছে প্র্যাকটিস ক্লাস, ঠিক আছে? আর পেড ব্যাচে বা তোমরা এখানে যে ক্লাস করছো পেড ব্যাচে আমরা কি করি, ডিটেলস পড়াই, ঠিক আছে? ডিটেলস পড়াই, তার সাথে কোয়েশ্চেন আনসারও প্র্যাকটিস করাই, ওকে? পার্টিকুলার যে টপিকটা পড়ালাম তার উপরে কোয়েশ্চেন আনসার প্র্যাকটিস করাই। এবার এই যে ডিটেলস ক্লাসটা তোমাদের পড়ালাম, ঠিক আছে, তার উপরে যদি তোমরা চাও, কারণ তোমাদের প্রায়োরিটি আমার কাছে সব থেকে বেশি, তো যদি তোমরা চাও যে ম্যাম আমরা আজকে যে টপিকে ক্লাস করছি সেই টপিকেই আপনি ইউটিউবে একটা প্র্যাকটিস সেশন করান, আমি সেটাও করাতে পারি, ঠিক আছে? যদি তোমরা চাও তাহলে কি করবে, তোমরা এখান থেকে ডিটেল পড়াশোনা করে গিয়ে জাস্ট ইউটিউবে বেশিক্ষণের ক্লাস হয় না, 0.5 ঘন্টা থেকে 40 মিনিটের ক্লাস হয়, তো ওই 0.5 ঘন্টা 40 মিনিট তোমরা ওই টপিকটার ওপরে কতটা নিজেরা বুঝেছো, কতটা নিজেরা জিনিসটা পড়েছো, নিজেদের মাথায় ঢুকেছে, সেইটাকে জাস্ট একটা তোমরা অ্যানালিসিস করে নেবে বা জাস্ট একটা তোমরা প্র্যাকটিস করে নেবে এইখান থেকে। এমনিতে নর্মাল কিউএনএ আমি তোমাদেরকে দিয়েই দেবো, কিন্তু অনেকেই আছো যারা হয়তো সময়ের অভাবে বা কিছু কারণে সেই কোয়েশ্চেন আনসার প্র্যাকটিস করতে পারছো না, কিন্তু লাইভে থেকে যদি তোমরা ইউটিউবে সেই ক্লাসগুলোকে প্র্যাকটিস করো তাহলে বাকি যে স্টুডেন্টরা আছে তাদের থেকে তোমার কোথায় প্রবলেম হচ্ছে বা তাদের থেকে তুমি কতটা এগিয়ে আছো না পিছিয়ে আছো সেইটা তোমরা বুঝতে পারবে, কারণ আলটিমেটলি এটা কম্পিটিটিভ এক্সাম, প্রতিযোগিতা, তো এখানে তোমার পজিশনটা বাকিদের রেসপেক্টে কোথায় দাঁড়িয়ে আছে সেটা তোমাকে বুঝতে হবে। তাই জন্য আমার মনে হয় যে পাবলিকলি যদি আমরা একটা অ্যানালিসিস করি তাহলে আমি নিজেকে বুঝতে পারবো। আগ্রি আছো সকলে? এই জিনিসটাতে আগ্রি আছো? মক টেস্টও পেড ব্যাচেই পেয়ে যাবে, মক টেস্টও পেড ব্যাচেই পেয়ে যাবে, ঠিক আছে? ওকে ওকে ওকে, ঠিক আছে, সকলেই বলে দিয়েছো এগ্রি আছো, ঠিক আছে, চলো একদম ডান। আচ্ছা, তাহলে এটাই আমি করব এবার থেকে, ওকে? এবার চলে আসি একটু একটু করে আমরা স্ট্যাটিক জিকের ওরিয়েন্টেশন ক্লাসটা এবার একটু শুরু করি। অলরেডি আমাদের মোটামুটি এই জায়গাগুলো, বেসিক জায়গাগুলো আমরা বুঝতে পেরেছি, ঠিক আছে? এইবার যদি কোনো গ্লিচ হয়, কোনো প্রবলেম হয়, আমি আবারও বলছি, যদি তোমরা ক্লাস দেখতে পাচ্ছ না বা কিছু সমস্যা, তাহলে অবশ্যই এই যে নাম্বারটা আমি তোমাদেরকে দিয়েছিলাম এটা হেল্পলাইন নাম্বার, সেখানে ফোন করে নিও। আমি আরেকবার নাম্বারটা দিয়ে দিচ্ছি, 8130209247, রাইট? এটা হচ্ছে নাম্বার, হেল্পলাইন নাম্বার, এখানে কল করে নিও সকাল 11টা থেকে সন্ধ্যে 6টার মধ্যে। চলো, ওরিয়েন্টেশন ক্লাস শুরু করার আগে আমি তোমাদেরকে বলে দিই, এই ব্যাচে অনেকেই আছো যারা গ্রাম পঞ্চায়েতের পরীক্ষা দেবে, রাইট? অনেকেই আছো, কারণ আমাদের এখন যেহেতু
যেহেতু মানে রাজ্য সরকারের পরীক্ষার গেট ওপেন হয়ে গেছে, তো অনেকেই আছো যারা গ্রাম পঞ্চায়েত পরীক্ষাকে একদম টার্গেট করছো এবং এই বছরেই চাকরি পাবো এরকম একটা নিজেদের মনের মধ্যে প্রমিস করে রেখেছো। এই গ্রাম পঞ্চায়েতের প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন নিয়ে আজকে আমি বিকেল 5টার সময় একটা ক্লাস নেব, যেটা ইউটিউবে আমাদের আড্ডা 24/7 বেঙ্গলি চ্যানেলে হবে। অনেকেই জানো, অনেকে জানো না, যারা জানো না তাদেরকে আমি বলে দিই, আড্ডা 24/7 এর যে বেঙ্গলি চ্যানেলটা রয়েছে আমাদের ইউটিউবে, সেখানে বিকেল 5টার সময় গ্রাম পঞ্চায়েতের পুরো প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন, যেগুলো জিকে জিএস এর ওপরে, কারণ আমি জিকে জিএস এর টিচার, তো জিকে জিএসও থাকবে আর কারেন্ট অ্যাফেয়ার্সও থাকবে কিছু, এইটার ওপর পুরো প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনের ক্লাস আমি নেব। অবশ্যই ক্লাসটাকে অ্যাটেন্ড করো। এই ক্লাসটা অ্যাটেন্ড করতে আমি কেন বলছি, কারণ এই ক্লাসটার মধ্যে তোমরা এমন কিছু ভালো ভালো প্রশ্ন পাবে যেগুলো প্রিভিয়াস ইয়ারেই অবশ্যই এসেছে, এবং তার উপরে আমি একটা হ্যান্ড রিটেন নোটস তোমাদেরকে দেব। ঠিক আছে, পুরো একটা হ্যান্ড রিটেন নোটস তোমরা পাবে, যেইটার আমার গ্রুপে যদি তোমরা জয়েন থাকো তবেই কিন্তু পাবে। যারা আমার গ্রুপে জয়েন নেই, গ্রাম পঞ্চায়েত পরীক্ষা দেবে, তাদের জন্য এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপের গ্রুপের নাম্বার। এই নাম্বারে হোয়াটসঅ্যাপে জাস্ট একটা হাই লিখে পাঠিয়ে তোমরা গ্রুপ জয়েন করে যাবে। আমি সেই হ্যান্ড রিটেন নোটের যে পাসওয়ার্ড আছে, ওটা পাসওয়ার্ড প্রোটেক্টেড নোট, সেটা আমি পাসওয়ার্ডটা যদি আজকে আমার 5টার সময়ের ক্লাসে 1000+ লাইভ ওয়াচিং থাকে, আমি তোমাদের পাসওয়ার্ড ওই লাইভে ক্লাসে বলে দেবো, সেখান থেকে তোমরা পেয়ে যাবে। এবং এই নোটটা শুধু গ্রাম পঞ্চায়েত নয়, তোমরা যারা যারা অন্যান্য পরীক্ষাতেও বসবে, WBCS বলো, WBPSC মিসলেনিয়াস বলো, রেল বলো, রেলের আন্ডার গ্রাজুয়েট পরীক্ষা, এছাড়া যারা SSCর CHSL, MTS এই ধরনের পরীক্ষাগুলো দেবে, CGL দেবে, তাদের প্রত্যেকের জন্য কিন্তু ইম্পর্টেন্ট একটা নোট, যেখানে হিস্ট্রি, পলিটি, জিওগ্রাফি সমস্ত কিছুর হ্যান্ড রিটেন একদম কংক্রিট 450 পাতার একটা নোট আমি তোমাদেরকে প্রোভাইড করব। ঠিক আছে, চলো। যারা লাইভ ক্লাস করতে পারছো না, মানে আমি পেড ব্যাচের কথা বলছি, এটা তো লাইভ তোমাকে করতেই হবে, আর যারা লাইভ ক্লাস পেড ব্যাচে অ্যাটেন্ড করতে পারবে না, তারা এগুলো রেকর্ডেড দেখতে পাবে, আমি একটু আগেই সেটাকে বলে দিয়েছি। ঠিক আছে, তো যারা আগের কথাগুলো শোনোনি, রিসেন্ট জয়েন করেছো, তারা দয়া করে আমার এই ক্লাসটাও রেকর্ডেড থেকে যাবে, শুরুর দিকেরটা একটু শুনে নিও, তাহলে তোমাদের মনের ডাউটটা ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, ওকে। এবার চলে আসি হচ্ছে আমাদের আচ্ছা, তুমি এই গ্রুপটায় জয়েন থাকলে না, আমার গ্রুপে জয়েন থাকলে ওখানে তোমাদের কি বই লাগবে, কোন বইটা ইম্পর্টেন্ট, কিভাবে পড়বো, কোন কোয়েশ্চেন আনসার প্র্যাকটিস করব, কোথা থেকে MCQ প্র্যাকটিস করব, টেস্ট আমি কোথা থেকে দেব, এই সমস্ত কিছু আমি আমার গ্রুপে থাকলে সেই ডেডিকেটেড গ্রুপের মধ্যে জানিয়ে দিই। তো তোমরা অবশ্যই গ্রুপ জয়েন করেছো। ঠিক আছে, চলো, এটা আমি মুছে দিলাম। এবার আমরা চলে আসি আমাদের ক্লাসে, যেখানে আমি স্ট্যাটিক জিকে নিয়ে কথা বলবো। দেখো, তোমরা যারা যারা বিভিন্ন পরীক্ষাতে অ্যাপ্লাই করবে, স্ট্যাটিক জিকে এমন একটা জায়গা যেখানে হিস্ট্রির প্রশ্ন থাকে, ঠিক আছে, যেখানে পলিটির প্রশ্ন থাকে, পলিটি মানে ম্যাক্সিমাম ভারতীয় সংবিধান থেকে প্রশ্ন দেয়, ইন্ডিয়ান কনস্টিটিউশন থেকে প্রশ্ন দেয়। ঠিক আছে, এগুলো লিখতে হবে না, লিখতে যেও না, ভালো করে বোঝো, আমার কথাগুলো শোনো। ওকে, আচ্ছা, এখান থেকে তোমার ইকোনমিক্সের প্রশ্ন আসে, রাইট? এখান থেকে তোমার জিওগ্রাফির প্রশ্ন আসবে বা ভূগোলের প্রশ্ন আসে। ঠিক আছে, এখান থেকে তোমার কারেন্ট অ্যাফেয়ার্স বেসিক প্রশ্ন আসতে পারে। এবার তোমাদের মনে ধারণা হতে পারে যে কারেন্ট অ্যাফেয়ার্স তো প্রত্যেক দিন চেঞ্জ হয় ম্যাম, আজকের যে কারেন্ট অ্যাফেয়ার্স সেটা তো আর কালকে থাকছে না, তাহলে স্ট্যাটিকের মধ্যে পড়ছে কি করে? রিসেন্টলি একটা ন্যাশনাল পার্ক আমাদের খুব হাইলাইটেড হয়েছে, সেটা হলো জিম করবেট ন্যাশনাল পার্ক, যার নাম চেঞ্জ হয়ে রামগঙ্গা ন্যাশনাল পার্ক করা হচ্ছে। ঠিক আছে, তাহলে এই যে একটা খবর বা একটা নিউজ আমাদের এখন আমাদের কি বলবো, খবরের হেডলাইন হয়ে আছে যে জিম করবেট ন্যাশনাল পার্কের নাম চেঞ্জ হয়ে সেটা রামগঙ্গা করা হচ্ছে, এটা এখন আমাদের নিউজ হয়ে আছে, বিভিন্ন নিউজ পেপারে, বিভিন্ন সোশ্যাল মিডিয়ায়, বিভিন্ন জায়গায় তোমরা এই নিউজটা দেখতে পাচ্ছ। এইবার তোমরা কি করবে, সেই যে আমি নিউজটা পেলাম, এইটার তুমি
খাতায় লিখবে যে আমি এই নিউজটা পেয়েছি, জিম কর্বেট ন্যাশনাল পার্ক। এবার তোমার স্ট্যাটের পোর্শনে কিরকম প্রশ্ন আসতে পারে, এটার আগের নাম কি ছিল, হেলি ন্যাশনাল পার্ক। এটা কোথায় সিচুয়েটেড, কোথায় এটা অবস্থিত, ঠিক আছে, এটার নামকরণ এরকম কেন করা হয়েছে, নতুন রিনেম যে করা হচ্ছে সেটা কেন করা হচ্ছে, ইন দ্য সেন্স রিনেম করে এই নামটা নতুন কি রাখা হচ্ছে। আচ্ছা, নেক্সট হচ্ছে এখানে আমরা কি কি ফ্লোরা দেখতে পাই, কি কি ফনা দেখতে পাই। ফ্লোরা আর ফনা ব্যাপারটা হলো, ফ্লোরা মানে হচ্ছে উদ্ভিদ জগৎ আর ফনা মানে হচ্ছে প্রাণী জগৎ। অর্থাৎ এখানে যদি কোনো স্পেশাল গাছ দেখা যায়, কোনো স্পেশাল ফল পাওয়া যায়, সেগুলো আমাদেরকে জানতে হবে। কোনো স্পেশাল এক ধরনের মানে যে বিভিন্ন টাইপের আমাদের অরণ্য প্রকৃতি হয়, সেগুলো ধরো কোনো একটা বিশেষ টাইপের অরণ্য প্রকৃতি আমরা এই জিম কর্বেট ন্যাশনাল পার্কে দেখতে পাচ্ছি, ঠিক আছে। তো সেটা আমাকে জেনে যেতে হবে যে এখানে আমি কি টাইপের চিরহরিৎ বন দেখতে পাই, নাকি এখানে আমি ক্রান্তীয় চিরহরিৎ বন দেখতে পাই, নাকি এখানে নাতিশীতোষ্ণ আমরা ওয়েদার পাচ্ছি। মানে এই যে ওয়েদার ক্লাইমেট রিলেটেড বলো বা গাছগাছালি রিলেটেড বলো, অরণ্যের প্রকৃতি রিলেটেড বলো বা ভূপ্রকৃতি রিলেটেড বলো, এগুলো যে ছোট ছোট স্ট্যাট পোর্শন গুলো আমরা কোথার থেকে তাহলে পাচ্ছি সেটা দেখো, জিওগ্রাফির অ্যাঙ্গেল থেকে, ঠিক আছে। আর এটা কোথায় সিচুয়েটেড, এটাকে প্রথম কত সালে ন্যাশনাল পার্ক করা হয়েছে, ইত্যাদি ইত্যাদি যে প্রশ্নগুলো রয়েছে, এইগুলো আমরা আবার কোথা থেকে পাবো, এটা হচ্ছে সেই ন্যাশনাল পার্কের হিস্ট্রি থেকে পাচ্ছি। তার মানে আমরা বুঝতে পারছি যে কোনো একটা পার্টিকুলার টপিক, সেটা যখন স্ট্যাটিক জিকের টপিক হিসেবে পড়া হচ্ছে, সেটা কিন্তু স্ট্যাটিক জিকে কোনো ইটসেলফ একটা আলাদা সাবজেক্ট নয়। এই সাবজেক্টটা অ্যাকচুয়ালি বাকি যে প্রত্যেকটা সাবজেক্ট তোমরা দেখতে পাচ্ছ, জিওগ্রাফি, পলিটি, ইকোনমি, হিস্ট্রি, এই সমস্ত সাবজেক্টের যে স্ট্যাট পোর্শন সেইটাকে নিয়েই তৈরি। তো স্ট্যাটিক জিকে কিন্তু আলাদা কোনো বিষয় নয়। প্রত্যেকটা যে চ্যাপ্টার, প্রত্যেকটা যে সাবজেক্ট রয়েছে, সেগুলোর থেকেই কিছু 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 জিনিস নিয়ে স্ট্যাটিক জিকে তৈরি হয়, ঠিক আছে। তো আমি যদি বলি, দেখো আর্ট অ্যান্ড কালচার যেটা আমাদের স্ট্যাটিক জিকের একটা সব থেকে ইম্পর্ট্যান্ট পার্ট, সেখানে আমাদের যে টপিকগুলো পড়তে হয়, একটা হলো ফোক ডান্স বা যেটাকে আমরা লোকনৃত্য বলে থাকি। নেক্সট হচ্ছে ক্লাসিক্যাল ডান্স, যেটাকে আমরা ধ্রুপদী নৃত্য বলে থাকি। তারপরে দেখো ফোক মিউজিক বা যেটাকে আমরা লোকগীতি বলে থাকি। ফেস্টিভ্যাল মানে উৎসব ও মেলা, এটা আমরা পাচ্ছি। তারপর দেখো ইনস্ট্রুমেন্ট মানে বাদ্যযন্ত্র, এবং বাদ্যযন্ত্রকে সাথে সেই মানে কারা কারা সেই বাদ্যযন্ত্র বাজান, তো তাদেরকে আমরা বাদক বলি, তো ইনস্ট্রুমেন্টালিস্ট, এনাদের নাম পড়তে হবে আমাদের। পেন্টিং মানে অঙ্কন শৈলীর পাশাপাশি কত রকমের অঙ্কন তোমার কি বলবো স্টাইল রয়েছে, সেগুলো আমাদেরকে জানতে হয়, ঠিক আছে। তার পাশাপাশি পেন্টার যারা রয়েছেন, যারা অঙ্কন শিল্পী, হ্যাঁ, তাদের নামগুলোও কিন্তু আমাদেরকে জানতে হয় বা পড়তে হয়। ওকে, তাহলে আমরা আর্ট অ্যান্ড কালচার থেকে মূলত কি কি দেখতে পাচ্ছি, যে আমাদের শাস্ত্রীয় নৃত্য পড়তে হচ্ছে, আমাদের লোকনৃত্য পড়তে হচ্ছে। এইবার এই যে চ্যাপ্টারগুলো আমি পড়াবো, প্রত্যেকটা চ্যাপ্টার এখানে আমি যেগুলো দেখাচ্ছি, এই প্রত্যেকটা চ্যাপ্টার ইলাবোরেটলি ডেসক্রিপটিভ ভাবে বিশদে আমি তোমাদেরকে পড়াবো, টেনশন নিও না। একটা একটা করে ধরে ধরে প্রত্যেকটা চ্যাপ্টার আমি তোমাদের পড়াবো, কোনো টেনশন নেই। আজকে যেহেতু ওরিয়েন্টেশন ক্লাস, তাই কিভাবে আমি পুরো বিষয়টা দেখো, আজকের পরে কিন্তু আর কোনো ডাউট তোমাদের থাকবে না, কোনো থাকলে সেটা আমি অবশ্যই সলভ করে দেব। কিন্তু আজকের ক্লাসে মূলত কিভাবে তোমরা পড়বে, কোন কোন চ্যাপ্টার পড়বে, কোন কোন চ্যাপ্টার থেকে কিভাবে প্রশ্ন আসবে, কিভাবে নোট তৈরি করবে, সেই নোটগুলো ডাউনলোড কিভাবে করবে, এই যে যাবতীয় কোয়ারিগুলো তোমাদের মনে থাকে, প্রশ্ন থাকে, সেগুলোকেই সলভ করিয়ে দিচ্ছি, ঠিক আছে। এইবার এই যে প্রত্যেকটা চ্যাপ্টার আমরা পেলাম, এই প্রত্যেকটা চ্যাপ্টার থেকেই কিন্তু আমাদের প্রশ্ন দেয় পরীক্ষাতে, ওকে। এবং এই যে ফোক ডান্স বলো, ক্লাসিক্যাল ডান্স বলো, ফোক মিউজিক, ফেস্টিভ্যাল, এই চারটে যে মূলত জায়গা তোমরা পেলে, এই চারটে জায়গা কোন কোন স্টেটে কোন কোন ফোক ডান্স, কোন কোন ধ্রুপদী নাচ, কোন কোন লোকগীতি ফেমাস,
জনপ্রিয় এবং কিভাবে প্রশ্ন আসে এইগুলোই কিন্তু তোমরা দেখতে পাবে, মানে কোন স্টেট, উইথ স্টেট, রাজ্য, এবং সেখানে আমার কোন শিল্প বিখ্যাত, এইভাবে কিন্তু তোমাদের প্রশ্ন দেয়। ঠিক আছে, সরি, দাঁড়াও 1 সেকেন্ড দাঁড়াও। ঠিক আছে, তো তোমাদের প্রশ্ন কিন্তু এইভাবেই দেবে যে কোন রাজ্যে আমরা কোন শিল্পটিকে দেখতে পাচ্ছি। ধরে নাও একটা ফোক ডান্সের নাম তুলে দিল, দিয়ে বলল যে এই ফোক ডান্সটি আমরা নিম্নলিখিত কোন রাজ্যে দেখতে পাই। ঠিক আছে, বা কোনো একটা ক্লাসিক্যাল ডান্সের নাম দিল, দিয়ে বলল যে এই ক্লাসিক্যাল ডান্সটা নিম্নলিখিত আমরা কোন রাজ্যে দেখতে পাই। এবার এর সাথে সাথে যদি সেই বিশেষ ফোক ডান্স বা সেই বিশেষ ক্লাসিক্যাল ডান্স বা সেই বিশেষ যে শিল্প প্রতিভা বা শিল্পটি আমরা দেখতে পাচ্ছি, কোনো উৎসব হতে পারে সেটা, সেইগুলোতে যদি কোনো বিশেষ ইনস্ট্রুমেন্ট ব্যবহৃত হয়, অর্থাৎ কোনো বিশেষ বাদ্যযন্ত্র ব্যবহৃত হয়, বা কোনো রাজ্যের ধরে নাও সেই বাদ্যযন্ত্র খুব ফেমাস, তো সেখান থেকে আমাদের প্রশ্ন আসতে পারে। যেরকম আমাদের পশ্চিমবঙ্গ, আমি একদম সহজ উদাহরণ দিচ্ছি তাহলে তোমরা বুঝতে পারবে। যেরকম ধরো আমাদের পশ্চিমবঙ্গের সব থেকে বড় উৎসব কোনটা? দুর্গাপুজো। এবার এই দুর্গাপুজো যে বাদ্যযন্ত্র ছাড়া পুরোপুরি অধরা, তো সেই বাদ্যযন্ত্র কি? সেই বাদ্যযন্ত্র কি বলতে পারবে? স্মৃতিকণা, আমি এটা নিয়ে ডিটেলে ইউটিউবে ভিডিও করে দিয়েছি স্মৃতিকণা, একবার দেখে নিও, আমি ইউটিউবে এটা নিয়ে ভিডিও করে দিয়েছি অলরেডি। আচ্ছা, একদম একদম প্রত্যেকে প্রত্যেকে দেখো এক কথায় উত্তর দিয়ে দিচ্ছ যে আমাদের পশ্চিমবঙ্গে যে দুর্গাপুজো এবং যে বাদ্যযন্ত্র ছাড়া পুরোপুরি অধরা, দ্যাট ইজ ঢাক। প্রত্যেকে উত্তর করছো একদম। তো এবার দেখো বিভিন্ন স্টেটে কিন্তু এরকম এরকম কিছু বিশেষ বাদ্যযন্ত্র থাকে, যে বাদ্যযন্ত্রগুলো ছাড়া ওই বিশেষ স্টেটে ওই যে ফোক ডান্স বা ওই যে ক্লাসিক্যাল ডান্স বা ওই যে উৎসব সেটা পুরোপুরি অধরা থেকে যায়, মানে সেইটার আইডেন্টিটি হচ্ছে ওই বাদ্যযন্ত্রটা। তো সেগুলো আমাদেরকে পড়তে হবে। সিমিলার অ্যাজ সেখানে ধরো কোনো বাদ্যযন্ত্র কোনো বিশেষ বাদক বাজিয়ে থাকেন, এই যে আমরা আহ অনেকের নাম পেয়ে থাকি, আমরা রবিশঙ্করের নাম পাচ্ছি, আমরা বিসমিল্লাহ খানের নাম পাচ্ছি, আমরা অনেকের বিখ্যাত বিখ্যাত সেতার বাদক, বিখ্যাত বিখ্যাত সরোদ বাদক, বাঁশি বাদক, জাকির হোসেনের নাম পাই, তবলা বাদক, এই যে বিখ্যাত বিখ্যাত মানুষজনের নাম পাই, এনারা কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত, এনারা কবে কোন সালে কোন অ্যাওয়ার্ড পেয়েছিলেন, এগুলো থেকে আমাদের প্রশ্ন আসতে পারে। তো সেগুলো আমাদেরকে খুব ভালো করে পড়তে হবে। এগুলো একদম ডিটেলে আমি তোমাদেরকে ক্লাসে পড়িয়ে দেবো, তো কোনো টেনশন নেই। ঠিক আছে, এইরকম ভাবেই কোন রাজ্যে কোন পেন্টিং বিখ্যাত সেটা দেখতে হয়। অ্যান্ড আরেকটা চ্যাপ্টার একটু দেখে রাখতে পারো, সেটাও আমি তোমাদেরকে ক্লাস নোট দিয়ে দেব, সেটা হলো টেম্পল বা মন্দির। কোন স্টেটে কোন মন্দির রয়েছে, এবং মন্দিরের তিনটে মূলত তোমার প্রকার হয়ে থাকে। উত্তর ভারতের একটা মন্দিরের স্টাইল হয়, দক্ষিণ ভারতের একটা মন্দিরের স্টাইল হয়, আর উত্তর আর দক্ষিণ ভারত যেখানে মিশছে, অর্থাৎ সেন্ট্রাল ভারতের একটা মন্দিরের এক আলাদা রকম স্টাইল হয়। তো কোন স্টাইলের মন্দির কোথায় দেখা যায়, কোন স্টাইলের মন্দির, ধরে নাও যে বললো যে সোমনাথপুরা মন্দির, তো এই মন্দিরটা কি স্টাইলে নির্মিত, কেদারনাথের মন্দির, এই মন্দিরটা কি স্টাইলে নির্মিত, এই টাইপের প্রশ্ন তোমাদেরকে আসতে পারে। তো এই হলো আমাদের টোটাল আর্ট অ্যান্ড কালচার থেকে কিরকম প্রশ্ন আসবে, কি টাইপের কোয়েশ্চেন দিতে পারে, আমি তোমাদেরকে আলোচনা করলাম, এবং কোন কোন টপিকগুলো আমাদের এখান থেকে পড়তে হবে সেটাও আমি বলে দিলাম। এবার চলে আসো পরেরটায়, বুকস অ্যান্ড অথর। ঠিক আছে, বুকস অ্যান্ড অথরও একটা প্রচন্ড ইম্পর্টেন্ট টপিক, একদম হাই ভোল্টেজ যে টপিকগুলো রয়েছে আমি সেগুলো নিয়ে আগে আলোচনা করছি। হাই ভোল্টেজ টপিক বলা হয় এগুলোকে, স্ট্যাটিক জিকে, মানে স্ট্যাটিক জিকে এই টপিকগুলোকে ছাড়া থাকতেই পারবে না। তো এবং পরীক্ষায় এই টপিকগুলো থেকে প্রশ্ন দেবেই দেবে, সে তুমি পৃথিবীর যে কোনো পরীক্ষা অ্যাটেন্ড করে নাও কম্পিটিটিভ এক্সামের, তোমাকে দেবেই দেবে এই সমস্ত জায়গা থেকে প্রশ্ন। ঠিক আছে, আচ্ছা, হিস্টোরিক্যাল বুকস একটা প্রশ্ন, মানে হিস্টোরিক্যাল বুক একটা দিক, আরেকটা দিক হচ্ছে আমাদের কন্টেম্পোরারি বইয়ের দিক। হিস্টোরিক্যাল বইয়ের দিকের মধ্যে আমি তোমাদের বলছি যেগুলো ধরো আমাদের সংস্কৃতি সংস্কৃত ভাষাতে লেখা যে সমস্ত বইগুলো রয়েছে,
সংস্কৃত ভাষাতে লেখা যে সমস্ত বইগুলো রয়েছে সেগুলো আমরা এই হিস্টোরিক্যাল বুকসের মধ্যে পড়বো। বিভিন্ন টাইপের বই থাকতে পারে, আমাদের এই শিল্প সংস্কৃতি নিয়ে বই থাকতে পারে, ব্যাকরণ নিয়ে বই থাকতে পারে, আমাদের দর্শন নিয়ে বই থাকতে পারে, মানে ফিলোসফি নিয়ে বই থাকতে পারে, আমাদের বিভিন্ন টপিকের ওপরে কিন্তু বই থাকতে পারে যেগুলো বহু বহু প্রাচীনকালে লেখা। তো সেই অ্যানশিয়েন্ট যে বইগুলো আছে বা প্রাচীন যে বইগুলো রয়েছে সেইগুলো আমরা এই হিস্টোরিক্যাল বুকসের মধ্যে পড়বো। ঠিক আছে? যাদের নেট স্লো চলছে তোমরা লিভ করতে পারো, অসুবিধা নেই, পরে কিন্তু ক্লাসটা অবশ্যই দেখে নিও। ঠিক আছে? জয়েন হতে পারছিলে না? আচ্ছা, তাহলে নেটের ইস্যুই হচ্ছিল। আচ্ছা স্মৃতিকণা, আমি অবশ্যই আমি এখানে কি করে এটা নিয়ে আলোচনা করব? কি অন্যায় অন্যায় দাবি বলো তো? এগুলো নিয়ে আমি ইউটিউবে অলরেডি ভিডিও করে দিয়েছি, বাকিরা তো মানে অসন্তুষ্ট হবে, বাকিরা রেগে যাবে না? তোমার একার জন্য যদি আমি এটা এখন বলতে বসি? ঠিক আছে, হ্যাঁ আছে, সমন্বয় আছে। আচ্ছা তোমাদের যা 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 কোয়ারি আছে আমি লাস্ট 5 মিনিট দেব, তখন তোমরা সেই কোয়ারিগুলো করো। ঠিক আছে, এখন একটুখানি সামলে নাও, আমি একটুখানি পড়িয়ে নিই, মানে আমি তোমাদেরকে একটুখানি এই যে পড়াগুলো করাচ্ছি এগুলো করিয়ে নিই, তারপরে তুমি লাস্ট 5 মিনিটে তোমরা আমাকে যা যা কোয়ারি আছে, কারণ প্রায় 1000 জনের ওপরে ক্লাস করছো, মানে 1042 1050-এর মতো ক্লাস করছো। এবার এখন তোমাদের এতজনের কোয়ারির উত্তর যদি আমি দিতে যাই তাহলে পরে আমার ক্লাস চলে যাবে, তোমাদেরকে আলটিমেটলি আমি কিছু দিতে পারবো না। তো সেই জন্য একটুখানি দেখে রাখো। ঠিক আছে? সুমনা, সময়ের সাথে সাথে একটু ধৈর্য ধরো, 2টো ক্লাসের বেশি তোমরা পাবে, অনেক ক্লাস পাবে, অনেক ক্লাস পাবে, মানে তোমরা নিজেরাও কল্পনা করতে পারছো না, একদম পাওয়া যাবে শ্রেয়সী। ঠিক আছে, চলো আমি একটুখানি কন্টিনিউ করি, তারপর আবার তোমাদের কোয়ারিগুলো আমি বলে দিচ্ছি। আচ্ছা, এটা হচ্ছে আমাদের সংস্কৃত ভাষাতে লেখা যে বিভিন্ন গ্রন্থগুলো রয়েছে সেগুলোর থেকে আমাদের প্রশ্ন আসতে পারে। কার লেখা সেখান থেকে প্রশ্ন আসবে, কোন সময়ে লেখা সেটা সচরাচর আসে না, কারণ সেখান থেকে খুব একটা আমাদের দরকার পড়ে না, প্রশ্ন আসে না। শুধু এইটুকু জেনে রাখো যে প্রাচীন ধরে নাও হিস্টোরিক্যাল যে বইগুলো রয়েছে, যেগুলো ধরো কৌটিল্যের লেখা রয়েছে বই, মেগাস্থিনিসের লেখা বই রয়েছে, আল বিরুনির লেখা বই আছে, ইবন বাতুতার লেখা বই আছে। এই যে বইগুলো আমরা পাচ্ছি এগুলো তো পুরোপুরি আমাদের ভারতের ইতিহাস নিয়ে লেখা বই, বা ভারতের কোনো পার্টিকুলার শাসক তার সময়ে তারা এসেছিলেন এবং এসে এই বইগুলো তিনি লিখেছেন। ঠিক আছে, এবং সেখান থেকে আমরা ভারতের ইতিহাস সম্পর্কে জানতে পাচ্ছি, বা ভারতের ওই পার্টিকুলার জায়গার সম্পর্কে, সেখানকার রাজনৈতিক পরিস্থিতি কেমন ছিল, সামাজিক পরিস্থিতি কেমন ছিল, তখনকার রাজারা কিরকম ছিল, সেই ব্যাপারগুলো, পুরো আর্থ সামাজিক যে সমাজ ব্যবস্থা ছিল সেটা সম্পর্কে আমরা জানতে পারি। তো এই বিষয়গুলো কিন্তু আমাদেরকে একটু একটু করে দেখতে হবে। এই পুরো জায়গাটা আমরা হিস্টোরিক্যাল বুকের মধ্যে পড়বো, এবং প্রত্যেকটা সেগমেন্ট আলাদা করে ধরে 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 পড়বো, তাহলে যেখান থেকেই প্রশ্ন আসুক না কেন আমরা উত্তর করতে পারবো। এবার আসো কন্টেম্পোরারি বই। কন্টেম্পোরারি মানে হচ্ছে সমসাময়িক যে বই। ঠিক আছে, একদম রিসেন্ট সময়ে যে বইগুলো আমরা দেখতে পাচ্ছি। এবার রিসেন্ট সময় বলতে এরকম ভেবো না যে 2026-এর বই, না, রিসেন্ট সময় বলতে আমি এটাই বলতে চাইছি, যেমন ধরো আমরা মোটামুটি আমাদের 2 দশকের বই ধরতে পারি, মানে ধরে নাও 20 বছর, লাস্ট 20 ইয়ার্স এর মধ্যে যা যা বই আমরা পাচ্ছি, এবং এখনের যে কারেন্ট অ্যাফেয়ার্স এর মধ্যে অনগোয়িং বই রয়েছে, মানে এখন কারেন্ট যে বুকস গুলো আমরা দেখতে পাচ্ছি লঞ্চ হচ্ছে এবং যেগুলো বিভিন্ন অ্যাওয়ার্ড পাচ্ছে, বুকার প্রাইজ পেতে পারে, পুলিৎজার প্রাইজ পেতে পারে, বিভিন্ন সরস্বতী সম্মান পেতে পারে, তোমার কালিদাস সম্মান পেতে পারে, এগুলো হচ্ছে বিভিন্ন অ্যাওয়ার্ড যেগুলো বইয়ের জন্য বা সাহিত্যের জন্য দেওয়া হয়ে থাকে। ঠিক আছে, তো এই সাহিত্য রিলেটেড বা বুকস রিলেটেড যে সমস্ত অ্যাওয়ার্ডস গুলো রয়েছে সেগুলোও আমাদের আলাদা করে পড়তে হয়। এবং তোমাকে প্রশ্ন দিতেই পারে যে এই বছর বুকার প্রাইজ ভারতীয় সাহিত্য থেকে কে পেয়েছেন,
দিতেই পারে। যদি কেউ পেয়ে থাকেন তাহলে সেটা আমাদের উত্তর করতে হবে। যেরকম ২০২৫ সালে লাস্ট আমাদের বুকার প্রাইজ পেয়েছিল হচ্ছে আমাদের বানু মুস্তাক, তাই তো? দীপা ভাস্তি এবং বানু মুস্তাক। বানু মুস্তাকের লেখা বই যেটা বুকার প্রাইজ পেয়েছিল। এরকম ভাবেই বিভিন্ন বই আছে যেগুলো কোনো না কোনো সময়ে কোনো না কোনো টাইমে বুকার প্রাইজ পাচ্ছে। যেগুলো রিসেন্ট বই সেগুলোর তো আপডেট আমাদের রাখতেই হবে কারেন্ট অ্যাফেয়ার্সের অ্যাঙ্গেল থেকে। আর যেগুলো ধরে নাও স্ট্যাটের পোর্শন, অর্থাৎ যেগুলো ধরো প্রথম বই পেয়েছিল, প্রথম কোন বই বুকার প্রাইজ পেয়েছে, প্রথম কোন জিনিসটা কোনো অ্যাওয়ার্ড কিছু পেয়েছে, প্রথম কে কোনো স্পোর্টস পার্সন হতে পারে, কোনো অথর হতে পারে, কোনো অ্যাওয়ার্ড পাচ্ছেন, এগুলো হয়ে যায় আমাদের স্ট্যাটিকের পোর্শন। তো এগুলো আমাদেরকে পড়তে হবে, ঠিক আছে? তাহলে কন্টেম্পোরারি বইয়ের মধ্যে আমরা মোটামুটি দেখতে পাচ্ছি বিগত 20 থেকে 15-20 বছর এবং এখনের যে কারেন্ট বই যেগুলো বিভিন্ন ভাবে আমাদের হাইলাইটেড আছে, বিভিন্ন ভাবে যেগুলো আমরা নিউজে দেখতে পাচ্ছি, সেগুলো আমাদেরকে পড়তে হবে একদম অথারের নাম সমেত এবং তার সাথে অ্যাওয়ার্ড সমেত পড়বো, ঠিক আছে? এটা গেল বুকস অ্যান্ড অথার। এবার চলে আসো আরেকটা হাই ভোল্টেজ টপিক, দ্যাট ইজ অ্যাওয়ার্ডস। ওকে, অ্যাওয়ার্ডস এর মধ্যেও আমাদের কিছু ন্যাশনাল অ্যাওয়ার্ড পড়তে হয়। ন্যাশনাল অ্যাওয়ার্ডের মধ্যে আমি বলে দিই, ধরে নাও ক্রিকেট বা হকি বা ধরো ফুটবল, এগুলো আমরা পাচ্ছি। এই খেলাগুলোতে ধরো রিসেন্ট ও সরি এক্সট্রিমলি সরি, আমি স্পোর্টস ভেবেছি, সরি সরি সরি, অ্যাওয়ার্ডে ধরো আমরা ন্যাশনাল অ্যাওয়ার্ড মানে হচ্ছে ধরো যেগুলো জাতীয় পুরস্কার পাচ্ছে, সেটা খেলাধুলার ক্ষেত্রে হতে পারে অবশ্যই, সেটা আমাদের শিল্প ক্ষেত্রে হতে পারে, সাহিত্য রচনার ক্ষেত্রে হতে পারে, সিনেমা জগতের ক্ষেত্রে হতে পারে, ঠিক আছে? আবার এছাড়া কোনো সামাজিক কাজে হতে পারে, কোনো সামাজিক কাজ, কল্যাণমূলক কাজ কেউ করেছে সেখান থেকে হতে পারে। বিভিন্ন ক্ষেত্রে কিন্তু অ্যাওয়ার্ড আসতে পারে। এছাড়া ধরো সংবাদপত্র, হ্যাঁ, সংবাদ মাধ্যম আমি লিখে রাখছি, যে সংবাদ মাধ্যম বেস্ট সে কিছু একটা অ্যাওয়ার্ড পেলো, হ্যাঁ, এরকম টাইপের বিভিন্ন অ্যাওয়ার্ড আমাদের ন্যাশনালের মধ্যেও পড়তে হয়, মানে জাতীয় পুরস্কারের মধ্যেও দেখতে হয়, ইন্ডিয়ার মধ্যে থেকে কারা কারা কি কি অ্যাওয়ার্ড পাচ্ছে সেটা যেরকম দেখতে হয়, পাশাপাশি ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ডস, অর্থাৎ আমাদের সারা বিশ্বের মধ্যে যে অ্যাওয়ার্ডগুলো আছে, যেরকম ধরো নোবেল প্রাইজ আছে, যেরকম ধরো র্যামন ম্যাগসেসে অ্যাওয়ার্ড আছে, ঠিক আছে, যেরকম ধরো আমাদের অস্কার রয়েছে, হুম, এরকম প্রচুর প্রচুর অ্যাওয়ার্ড আছে, পুলিৎজার প্রাইজ আছে, তোমার প্রচুর অ্যাওয়ার্ড আছে, বুকার প্রাইজ আছে, ইত্যাদি ইত্যাদি। তো এই সমস্ত ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড এইগুলো কারা পাচ্ছে, যদি রিসেন্ট আপডেট থাকে তো সেগুলো আমাদের দেখতে হয়। পাশাপাশি যেগুলো প্রথম প্রথম কেউ পেয়েছেন, প্রথম ভারতীয় হিসেবে কেউ পাচ্ছেন, কত সালে সেগুলো পাচ্ছেন, এগুলো পুরো আমাদের তৈরি করতে হয়। আমি আবারও বলছি, ক্লাস নোট তোমরা নিতেই পারো, আমি যখন এগুলো ডিটেল পড়াবো, একদম ধরে ধরে টপিক ধরে ধরে পড়াবো ডিটেলে, সেই সময় তোমরা ক্লাস নোট নিতেই পারো। কিন্তু যেগুলো পিডিএফ এ অলরেডি দেওয়া হচ্ছে, মানে বুঝতেই পারছো যে অনেকগুলো জায়গা আমাদেরকে কভার করতে হবে, তো এই প্রত্যেকটা জায়গা যদি তোমরা খাতায় বসে বসে লিখতে যাও তাহলে অনেক সময় নষ্ট হবে। তাই জন্য আমি প্রত্যেককে বলবো, যেগুলো পিডিএফ এ নেই বা যেগুলো তোমরা জানো না সেগুলো খাতায় লেখো। বাকি কি করবে, বাকিগুলো হচ্ছে তোমরা মানে যেগুলো পিডিএফ এ আছে সেগুলো পিডিএফ থেকেই পড়ার চেষ্টা করো, ঠিক আছে? আরেকটা কথা আমি প্রত্যেককে সাজেশন দিতে পারি, যেটা আমরা ছোটবেলায় পড়তাম। আমি কিছুদিন আগে একটা আড্ডা 24/7 বেঙ্গলি চ্যানেলেই একটা রুটিনের ভিডিও দিয়েছিলাম, যেখানে আমি বলেছিলাম যে এই রুটিন ফলো করো, তাহলে পরে তোমরা কিন্তু পরীক্ষায় একটা ভালো স্কোর করতে পারো, কাট অফ ক্লিয়ার করতে পারো। সেই রুটিনের মধ্যে আমি কয়েকটা একটুখানি বলে দিই, তাহলে তোমাদেরও বুঝতে সুবিধা হবে। 1 নম্বর হচ্ছে, তোমরা কোনো এমন জায়গায় পড়তে বসো যে জায়গায় প্রচুর আলো টালো আসছে, ঠিক আছে? এখানেও দেখো আমি স্টুডিওর মধ্যে আছি, এখানে প্রায় 10-12টা আলো জ্বলছে। তো আলো থাকবে এরকম কোনো জায়গায় বসো যেখানে তোমার ক্লান্তি আসবে না। তুমি চোখ বুজে যদি কিছুক্ষণ বসো, দেখবে তোমার প্রচন্ড ক্লান্তি আসবে, কিন্তু ঘুম এসে যাবে। তো তুমি
ঘুমিয়ে পড়বে না বা তোমার নার্ভ গুলো সজাগ থাকবে, এরকম জায়গায় বসতে হবে তোমাকে। বসে তুমি পড়াশোনা করো, সে তুমি 1 ঘন্টা পড়ো, 2 ঘন্টা পড়ো, 3 ঘন্টা পড়ো, যতক্ষণ পড়ো সেরকম ভাবে জায়গায় বসো। এবং অবশ্যই জায়গা চেঞ্জ করো। তোমার যদি এখন মনে হচ্ছে যে আমি পুকুর পাড়ের জানলার ধারে বসে পড়াশোনা করব, করো, কিন্তু 1 ঘন্টা পরে তুমি সেখান থেকে উঠে এসে আবার মেঝেতে বসে পড়াশোনা করো। তারপর আবার মেঝেতে বসে তুমি কিছুক্ষণ হয়তো 2 ঘন্টা পড়লে, পড়ার পরে আবার তুমি জায়গা চেঞ্জ করে খাটে গিয়ে বসো, খাটে গিয়ে বসে পড়াশোনা করো। কেন বলছি? কারণ এক জায়গায় বেশিক্ষণ বসে থাকলে আমাদের ব্রেনের ব্লকেজ তৈরি হয়, ঠিক আছে? একদম সাইন্টিফিক্যালি প্রুভেন এগুলো। তো ব্রেনে ব্লকেজ তৈরি হয়, এবং তুমি ওই এক জায়গার যে অ্যাটমসফিয়ার, এক জায়গায়, কারণ আমাদের চারপাশে একটা এনার্জি ফিল্ড তৈরি হচ্ছে, এবং সেই এনার্জি ফিল্ডটা যেরকম তৈরি হয়, তোমার পড়ার সঙ্গে সঙ্গে সেই এনার্জি ফিল্ডটা একটু 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 করে ডেস্ট্রয় হতে থাকে। এবং যেই সময় পুরো জিনিসটা ডেস্ট্রয় হয়ে যাবে না, ঝটাকসে তোমার ফোনে একটা মেসেজ আসবে, তুমি মেসেজ দেখতে শুরু করে দেবে, তোমার আর পড়ায় মনই থাকবে না। তাই আমি বারবার বলবো যে জায়গা পরিবর্তন করো, আবার সেখানে একটা ওইরকম এনার্জি ফিল্ড তৈরি করো, একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয় তোমার চারপাশে, যখন তুমি পুরো ফুল কনসেন্ট্রেশন তোমার পড়ার মধ্যে দাও। তো সেইটাকে বিল্ড করো, একটু একটু সময়ের গ্যাপ নিয়ে নিয়ে, ঠিক আছে? তাহলেই কিন্তু জিনিসটা তৈরি হবে। আর যারা ওয়ার্কিং অ্যাসপিরেন্ট রয়েছে, তাদের জন্য আমি বলে দিই যে তোমরা তো লাইভ ক্লাস সবসময় অ্যাটেন্ড করতে পারবে না, যখন রেকর্ডেড ক্লাস করবে, কফি খাও, র কফি, ব্ল্যাক কফি একটা নিয়ে বসো। সেই কফি খেলে আমাদের নার্ভ স্ট্রং হয়, এবং ক্যাফেন আমাদের শরীরে এনার্জি তৈরি করে। তো সেই ক্যাফেন যখন আমাদের শরীরে ঢুকছে, কফিতে ক্যাফেন আছে জানো তো, তো সেই ক্যাফেন যখন আমাদের শরীরে ঢুকছে, তো আমাদের মধ্যে একটা এনার্জি বুস্ট হয়, সেইটা আমাদেরকে নার্ভগুলোকে পুরো একদম ঝটাকসে স্ট্রং করে দেয়। তো সেই সময় বসে তুমি পড়াশোনা করো, দেখবে তোমার কিন্তু মাথায় পড়া অনেক তাড়াতাড়ি ঢুকবে। আর কাজ থেকে ফিরে এসেই ইতিহাস নিয়ে পড়তে বসে যাবে না, ঘুম পাবেই পাবে। কাজ থেকে ফিরে এসে অ্যাক্টিভ করো আগে ব্রেনকে, চা খাও, কফি খাও, হোয়াট এভার, খেয়ে সেটা প্রথমে অঙ্ক কষতে বসো, অঙ্ক করো, রিজনিং করো, যেটাতে তোমার ব্রেনকে কাজে লাগাতে হচ্ছে, ব্রেন খাটাতে হচ্ছে, সেই রকম অ্যাক্টিভিটি আগে করো। অঙ্ক করো, রিজনিং করো, প্রথম 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টা আমি বলবো প্রত্যেককে যে ফার্স্টে যখন তোমরা অন্য কোনো কাজ থেকে আসছো, হতে পারে ঘুরতে গেছো, হতে পারে শপিং মলে শপিং করতে গেছো, সিনেমা দেখতে গেছো, বন্ধুদের বার্থডে পার্টিতে গেছো, বাবা মার সাথে ঘুরতে গেছো, মার্কেটে গেছো, যেখানেই যে গেছো না কেন, অফিসে গেছো, বিজনেসে গেছো, স্কুলে গেছো, কলেজ গেছো, যখন বাড়ি ফিরলে, বাড়ি ফিরে বসে বা তোমায় পড়তে হবে, তো পড়তে বসেই তোমরা ইতিহাস ভূগোল নিয়ে পড়তে বসবে না, এটাই আমার বলার বিষয়। সেই সময় ম্যাথস করো, রিজনিং করো, অন্তত 1 ঘন্টা নিজের ব্রেনকে অ্যাক্টিভ করো, তারপর 10 মিনিট ব্রেক নিয়ে তারপরে জিকের মধ্যে কোনো সাবজেক্ট পড়তে বসো, হিস্ট্রি পড়ো, স্ট্যাটিক জিকে পড়ো, ভূগোল পড়ো, পলিটি পড়ো, যে কোনো সাবজেক্ট পড়তে বসো। এটা কয়েকটা আমি রুল যেগুলো বলে দিলাম, এগুলো ফলো করো, তাহলে কিন্তু উপকার পাবে, ঠিক আছে? ওকে। না শিল্পা, আপাতত ক্লাসগুলো করো, ক্লাসে যা নোট দেওয়া হবে এনাফ, সেগুলো ধরে ধরে পড়ো, পরে আবার বাকি বিষয়গুলো জানিয়ে দেওয়া হবে, ঠিক আছে? ওকে শর্মিষ্ঠা, ঠিক আছে, আমি কথা বলছি। ঠিক আছে, জিওগ্রাফি পড়লে যদি ব্রেন অ্যাক্টিভ হয়, তাহলে জিওগ্রাফি পড়ো, যেটা পড়লে তোমার মনে হয় আমি ফিল গুড, মানে আমার ঘুম আসবে না, সেটাই করো, ঠিক আছে? চলো, এইবার না, এখন খাতায় কিছু লিখতে হবে না লাবণী, আমি আজকে ওরিয়েন্টেশন ক্লাস নিচ্ছি, নেক্সট দিন থেকে যদি তোমার মনে হয় যে নোটের বাইরে গিয়ে কিছু তুমি লিখতে চাও, তো লিখতে পারো। চলো, এবার আমরা চলে আসি আমাদের পরে যেটা, সেটা হচ্ছে প্রোটেক্টেড এরিয়া। প্রোটেক্টেড এরিয়াও হচ্ছে আমাদের ভীষণ ইম্পর্টেন্ট একটা জায়গা, যার মধ্যে আমাদের অনেক কিছু পড়ে, ঠিক আছে? যেরকম ধরো ন্যাশনাল পার্ক, ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, টাইগার রিজার্ভ, বায়োস্ফিয়ার রিজার্ভ, বার্ড স্যাংচুয়ারি, রামসার সাইট, আরো অনেক কিছু। এই প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা বিষয় আমাদের ইন্ডিয়াতে টোটাল কতগুলো রয়েছে, সেখান থেকে প্রশ্ন দেয়। কোন রাজ্যে, কোন স্টেটে কোন ন্যাশনাল পার্ক রয়েছে, কোন রাজ্যে কোন ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি আছে, টাইগার রিজার্ভ আছে, ম্যাক্সিমাম টাইগার রিজার্ভ কোথায় রয়েছে, ম্যাক্সিমাম রামসার সাইট কোথায় আছে, ম্যাক্সিমাম ন্যাশনাল পার্ক কোথায় আছে, প্রথম ন্যাশনাল পার্ক কোথায় আছে, ঠিক আছে? এইগুলো হচ্ছে সমস্ত এক একটা পয়েন্ট, এই সমস্ত পয়েন্ট থেকে এই প্রত্যেকটা জায়গা থেকে প্রশ্ন আসতে পারে। সব থেকে ছোট কোনটা, সব থেকে বড় কোনটা আয়তনে, ঠিক আছে? এই প্রত্যেকটা কিছু কিন্তু আমাদেরকে পড়তে হয়, এবং আমি এগুলোর প্রত্যেকটা ডিটেল নোট তোমাদেরকে দেব যখন আমি ক্লাস নেব, ঠিক আছে?
আচ্ছা, নেক্সট দেখো আমাদের আরো কিছু চ্যাপ্টার রয়েছে, যেরকম স্পোর্টসের মধ্যেও কিছু ন্যাশনাল স্পোর্টস আছে, কিছু ইন্টারন্যাশনাল স্পোর্টস আছে, যেগুলো আমাদের ন্যাশনাল লেভেলের ট্রফি খেলা হয়ে থাকে, ডোমেস্টিক ট্রফি যেগুলো হয়ে থাকে, ঠিক আছে। আর যেগুলো হয় ইন্টারন্যাশনাল লেভেলে, ওয়ার্ল্ড কাপ হচ্ছে, অলিম্পিক হচ্ছে, কমনওয়েলথ গেমস হচ্ছে, এশিয়ান গেমস হচ্ছে, এগুলো আমাদের ওয়ার্ল্ড বেসিসে হয়ে থাকে, বিশ্বের গেমস এগুলো। তো সেখানে সেইগুলো আমাদেরকে আলাদা করে পড়তে হবে। এবং অবশ্যই স্পোর্টস থেকে ম্যাক্সিমাম প্রশ্ন কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড আসে, ঠিক আছে, ম্যাক্সিমাম প্রশ্ন কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড আসে। ওকে, যেমন ধরো 2026-এ উইন্টার অলিম্পিক গেম আছে, তো 2026-এর উইন্টার অলিম্পিক গেমসে কোন দেশ সর্বোচ্চ মেডেল পেয়েছে, প্রশ্ন দিতে পারে। ওকে, এই টাইপের জিনিসগুলোকে আমাদের অ্যাওয়ার্ড থাকতে হবে। আচ্ছা, হ্যাঁ, আবার কি আছে, এই বছর ফিফা ওয়ার্ল্ড কাপ আছে, তো ফিফা ওয়ার্ল্ড কাপ কোন দেশে হচ্ছে, সেখানে ম্যাসকট কি আছে, কবে থেকে কবে সেটা অনুষ্ঠিত হবে, কোন দেশ সব থেকে বেশি ফিফা ওয়ার্ল্ড কাপে তোমার কোন দেশ জিতেছে, ইত্যাদি ইত্যাদি প্রশ্ন আসতে পারে। আগের যে ফিফা ওয়ার্ল্ড কাপ হয়ে গেছিল সেখানে কোন দেশ জিতেছিল, আর্জেন্টিনা জিতেছিল, সেখানে কোন দেশকে হারিয়ে আর্জেন্টিনা জিতেছিল, তো ফ্রান্সকে হারিয়ে জিতেছিল। এরকম কিছু আপডেট আমাদেরকে অবশ্যই রাখতে হবে, ঠিক আছে। ব্রাজিল কোথায় ভাই, লাবরি, আর্জেন্টিনা জিতেছিল, ব্রাজিল নয়, ব্রাজিল সেমিফাইনালি আউট হয়ে গেছিল, ঠিক আছে। আচ্ছা, এবার অর্গানাইজেশন, ইম্পর্টেন্ট ইনস্টিটিউশন, অর্গানাইজেশন, এই জায়গাটা আমাদের পড়তে হয়। এখানেও আমি বলবো যে কিছু ন্যাশনাল লেভেলের অর্গানাইজেশন আছে আর কিছু ইন্টারন্যাশনাল লেভেলের রয়েছে, সেগুলো আমাদের আলাদা আলাদা করে পড়তে হবে। সুপারলেটিভ, কোনটা সব থেকে বড় মন্দির, কোনটা সব থেকে বড় মসজিদ, সব থেকে উচ্চতম বাঁধ কোনটা, সব থেকে লংগেস্ট বাঁধ কোনটা, ইত্যাদি ইত্যাদি, মানে প্রচুর প্রশ্ন এখান থেকে অ্যারাইজ করতে পারে, সেগুলো আমি তোমাদের পড়াবো। ফার্স্ট ইন ইন্ডিয়ান, প্রথম কোন ব্যক্তি কিছু অ্যাচিভ করেছেন, প্রথম কোন মহিলা অলিম্পিকে মেডেল পেয়েছিলেন, কোন প্রথম ভারত অলিম্পিকে কোন মেডেল জিতেছিল, ইত্যাদি ইত্যাদি প্রশ্ন আসতে পারে। এই সমস্ত কিছু ইম্পর্টেন্ট ডে অ্যান্ড তার সাথে থিম, আর এই যে থিম তোমরা পড়বে, এই থিমগুলো অবশ্যই 2026 সালের আপডেটেড থিম, মানে প্রত্যেক বছর কিন্তু থিম চেঞ্জ হয়। তো পার্টিকুলার কোনো একটা অর্গানাইজেশন সে একটা কোনো দিবসকে ইম্পর্টেন্ট ডে হিসেবে ঘোষণা করে থাকে এবং সেই রিলেটেড তার কিছু অ্যাক্টিভিটি থাকে, যে আমি এই বছর যোগা ডে পালন করছি এবং এই যোগা ডের আমার এই উদ্দেশ্য আছে এবং এই উদ্দেশ্যর ওপর বেস করে আমি এই বছর যোগা ডেকে কেন্দ্র করে একটা থিম রাখছি, এইরকম টাইপের ব্যাপারটা হয়ে থাকে। তো সেগুলো আমি ইন ডিটেল তোমাদেরকে পড়াবো, ঠিক আছে। এবার আমি তোমাদেরকে বলে দিই মিসলেনিয়াস কিছু টপিক যেমন থাকে, আমাদের কিছু প্রজেক্ট শুরু হলো, কিছু স্কিম শুরু হলো, সেগুলোকে দেখতে হয়। কিছু গুরুত্বপূর্ণ ধরো ধরো রিভোল্ট শুরু হলো, ঠিক আছে, যেরকম একদম রিসেন্টলি এখন ককরোচ জনতা পার্টি শুরু হয়েছে, তাই না? তো এই ককরোচ জনতা পার্টি কি সিস্টেমের বিরুদ্ধে আন্দোলন শুরু করেছে। তো এটা যদি ভবিষ্যতে আরো বেশি বড় কিছু মানে একটা আকার ধারণ করে এবং সেটা যদি আমাদের ইতিহাসের পাতায় লেখা হয়ে যায়, তাহলে আবার আমরা আজ থেকে 5-6 বছর পরে গিয়ে সেটাকে পড়বো, ঠিক আছে। তো সেটাও একটা বিষয়। আচ্ছা, কোন একটা পার্টিকুলার আন্দোলনের স্লোগান থাকে, ঠিক আছে, যেমন ব্ল্যাক সাইমন একটা স্লোগান ছিল, তারপরে তোমার গরিবি হটাও দেশ বাঁচাও স্লোগান ছিল, তারপর হচ্ছে তোমার গ্রাম দিয়ে শহর ঘেরো স্লোগান ছিল, তারপরে হচ্ছে তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব, আই অ্যাম নট এথিস্ট, এই ধরনের প্রচুর স্লোগান থাকে যেগুলো কোনো পার্টিকুলার আন্দোলনকে ঘিরে তৈরি হয়। তো সেই স্লোগানগুলো কোন আন্দোলনকে ঘিরে তৈরি, কবে এগুলো দেওয়া হয়েছিল, কে দিয়েছিলেন, এই সমস্ত বিষয়গুলোকে জানতে হয়। টেকনোলজি রিলেটেড আমাদের প্রচুর আপডেটেড নিউজ জানতে হয়। যৌথ মহড়া, কোন স্টেট মানে কোন রাজ্য, কোন দেশের সাথে কোন দেশের কোনো মহড়া হচ্ছে। আবারও বলে দিই, এই জায়গাগুলো না, টেকনোলজি বা মহড়া যেগুলো, বা শিরোনামে আসা বই বলো, খেলোয়াড়দের লেখা বই আমি তোমাদের স্ট্যাটের পোর্শনেই করিয়ে দেবো, আত্মজীবনী, সিনেমা জগৎ, এগুলো না কারেন্ট অ্যাফেয়ার্স এর অ্যাঙ্গেল থেকেও প্রচুর প্রশ্ন দেয়। মেনলি এগুলো আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স এর অ্যাঙ্গেল থেকে দেখতে হবে। কোন যে এক্সারসাইজ হচ্ছে, বাইল্যাটারাল এক্সারসাইজ হতে পারে, ট্রাইল্যাটারাল এক্সারসাইজ হতে পারে, অ্যানুয়াল এক্সারসাইজ হতে পারে, এগুলো কখন কোথায় হচ্ছে এগুলো আমাদেরকে জানতে হয়। আচ্ছা, এবার আজকে মোটামুটি আমি তোমাদের বিষয়গুলো সবটা বলে দিলাম। এবার তোমাদের কিছু আমি ইম্পর্টেন্ট নোট দিয়ে দিচ্ছি। কান্ট্রি ক্যাপিটাল কারেন্সি, এগুলো কিন্তু আমি সমস্ত ডিটেলে পড়াবো। এখন যে নোটগুলো দিচ্ছি এগুলো তোমরা একটু যাতে রিভিশন দিতে পারো, ঘরে বসে একটু পড়তে পারো, একটা
আঁচ পেতে পারো যে কি জিনিসগুলো আমাদের ভবিষ্যতে আসছে ইন ডিটেল পড়ার জন্য, সেই হিসাবে আমি কিছু ওয়ান লাইনার নোট তোমাদেরকে প্রোভাইড করছি। যেরকম কান্ট্রি ক্যাপিটাল কারেন্সির মধ্যে রয়েছে, ইম্পর্টেন্ট ডেজ রয়েছে, ঠিক আছে, এগুলো কিন্তু আমি ডিটেলে পড়াবো, আবারও বলছি এগুলো ডিটেলে পড়াবো। এখন জাস্ট ওয়ান লাইনার হিসেবে, যাতে তোমরা জিনিসগুলো একটু বাড়িতে বসে পড়ো, চর্চার মধ্যে থাকো। আর আজকের ক্লাসের পরে ওরিয়েন্টেশন ক্লাসে আমি ম্যাক্সিমামটাই তোমাদের বুঝিয়ে দিয়েছি যে কিভাবে তোমরা ক্লাস নোট নেবে, কিভাবে তৈরি করবে। তো সেখান থেকে এই বিষয়গুলো তোমাদেরকে বেসিক যে একটা আইডিয়া সেটা হওয়া দরকার প্রত্যেকটা চ্যাপ্টারের উপরে। তো সেগুলো আমি তোমাদেরকে দিয়ে দিয়েছি, যেরকম ভারতীয় ভূগোলের মধ্যে এলাকা অনুযায়ী বা এরিয়া অনুযায়ী কোনটা সব থেকে বড় স্টেট, সব থেকে ছোট স্টেট, সব থেকে বড় রিভার কোনটা, লংগেস্ট রিভার, সব থেকে উচ্চতম শৃঙ্গ, দীর্ঘতম বাঁধ, সর্বোচ্চ বাঁধ, এগুলো আমি সমস্ত দিয়ে দিয়েছি। প্রোটেক্টেড এরিয়া রিলেটেড যে সমস্ত ন্যাশনাল পার্ক, ওয়াইল্ড লাইফ স্যাংচুরি রয়েছে, সেগুলো কোথায় কোনটা বিখ্যাত, কোনটা অবস্থিত, একদম ওয়ান লাইনার হিসেবে কিছু নোট দিয়েছি। এগুলো কিন্তু প্রত্যেকটা, আবারও বলছি, ডিটেলে ক্লাস হবে, ঠিক আছে। জাস্ট এখন তোমাদের রিভিশনের জন্য তোমরা এই ক্লাসটা, মানে এই নোটটা একটু বাড়িতে বসে পড়ো, ফলো করো, তাহলেই কিন্তু তোমরা মোটামুটি বুঝতে পারবে। প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে আমি দিয়েছি, দেখো, ঠিক আছে। তো এগুলো পড়ো, তাহলেই তোমরা কিন্তু মোটামুটি বুঝতে পারবে যে কি বিষয় নিয়ে এবার আমাদের ডিটেল ক্লাস আসতে চলেছে, ঠিক আছে। আমি আরেকবার তোমাদেরকে বলে দিই, একদম এগুলো প্রিন্টেবল, তোমরা পিডিএফ ডাউনলোড করে নিতে পারবে, সেখান থেকে প্রিন্ট করিয়ে নিতে পারবে, ঠিক আছে। আমি আরেকবার বলে দিই, ক্লাস দেখতে পাচ্ছ না, কোনো টেকনিক্যাল প্রবলেম হচ্ছে, কিছু সমস্যা হচ্ছে, তোমাদের অ্যাপ রিলেটেড কোনো সমস্যা হচ্ছে, সেই জন্য আড্ডার যে হেল্পলাইন নাম্বার রয়েছে, আড্ডা 24/7 হেল্পলাইন যে নাম্বার রয়েছে, সেটা খাতায় সেভ করে নাও, 8130209247। এই হচ্ছে হেল্পলাইন নাম্বার। এই নাম্বারে তোমরা ফোন করে নিতে পারো সকাল 11টা থেকে সন্ধে 6টার মধ্যে। আরেকটা কথা লাস্টলি আমি বলে দিই, সেটা হচ্ছে আজকে আমার আড্ডা 24/7 বেঙ্গলি চ্যানেলে বিকেল 5টায় গ্রাম পঞ্চায়েতের জিকে/জিএস এর প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনের উপরে ক্লাস আছে। তো ওই ক্লাসটা যদি তোমরা অ্যাটেন্ড করো, ওই ক্লাসে যদি 1000+ লাইভ ওয়াচিং থাকে, তাহলে একটা 450 পাতার জিকে/জিএস এর হ্যান্ড রিটেন নোটস, যেটা তোমাদের সমস্ত পরীক্ষাতে কাজে লাগবে, রেল, এসএসসি, গ্রাম পঞ্চায়েত, মিসলেনিয়াস, ডাব্লিউবিসিএস, সমস্ত পরীক্ষায় কাজে লাগবে, এরকম একটা দুর্দান্ত নোটস আমার হাতে রয়েছে, আমার কুক্ষিগত আছে। তো সেটা আমি তোমাদেরকে দিয়ে দেবো। তাই আমি প্রত্যেককে বলবো যে এখানে যেরকম মন দিয়ে তোমরা ক্লাসটা করলে, এরকম ভাবেই তোমরা মন দিয়ে আজকের ক্লাসটা আমার ইউটিউবে গিয়েও কিন্তু করবে। ভালো ভালো প্রশ্ন প্র্যাকটিস হবে, তো সেখানে ক্লাসটা অবশ্যই সকলে মন দিয়ে করে নিও, ঠিক আছে। তো অবশ্যই ক্লাস করো। হ্যাঁ, কি রিপ্লাই করবো এবার একটু বলো দেখি। কি হয়েছে? দাঁড়ো দাঁড়ো দাঁড়ো, বাপরে বাপ, বিশাল তাড়াতাড়ি যাচ্ছে। ম্যাম এই ব্যাচটা ভালো করে, হ্যাঁ, এই ব্যাচটা ভালো করে পড়লে অবশ্যই কভার হয়ে যাবে। ক্লাসের নোট পিডিএফ কোথায় পাবে আমি একদম ব্যাচের শুরুতেই বলে দিয়েছি। একবার দেরিতে হয়তো জয়েন করেছো, একটু প্রথমের দিকটা দেখে নিও, রেকর্ডেড পেয়ে যাবে। ওকে ওকে। সিএ কিভাবে রেডি করবে, প্রত্যেকদিন সকাল 8টায় শুভেন্দু স্যারের ক্লাস হয় ইউটিউবে, সেটা ফলো করতে পারো। আমাদের আড্ডা 24/7 এর অ্যাপের মধ্যে সিএর পুরো বাংলায় চাইলে বাংলায়, ইংলিশে চাইলে ইংলিশে তোমরা ফ্রি মেটেরিয়ালই পেয়ে যাবে। আর্টিকেল দেওয়া হয়, সাপ্তাহিক কারেন্ট অ্যাফেয়ার্স দেওয়া হয়, সেগুলোকে ফলো করো, ঠিক আছে। 5টায় লাইভ ক্লাসটা আড্ডা 24/7 বেঙ্গলি ইউটিউব ক্লাসে হবে, ঠিক আছে। একটা বই এখন লাগবে না মুনমুন, ক্লাস ফলো করো তাহলেই হয়ে যাবে। সব হয়ে যাবে, সব হয়ে যাবে, একদম সবকিছুর ক্লাস পাবে। আচ্ছা, যারা যারা ক্লাস করলে আমি প্রত্যেককে বলবো, অবশ্যই ক্লাসটা এন্ড হয়ে যাওয়ার পরে তোমরা একটা করে ক্লাসে লাইক করে দিও, মানে তোমাদের রেটিং আসবে, তো সেই রেটিংটা দিয়ে দিও প্রত্যেকে, 5-এ 5 রেটিং দিও, তাহলে নেক্সট ক্লাসে আমি কিন্তু আবারও তোমাদেরকে এইভাবেই ক্লাস নিতে পারবো, এবং তোমাদের যা কোয়ারি আছে সেগুলোকে আমি সলভ করতে পারবো, আর তোমাদের ক্লাসের সংখ্যাও বাড়বে, ঠিক আছে। তো কোনো চিন্তা নেই, ওকে। চলো, ইংলিশ বাংলা দুটোতেই পাবে।
অনেকবার জিজ্ঞাসা করেছো, কি জিজ্ঞাসা করেছো, তোমার প্রশ্নটাই আসেনি, রাগটা এলো। স্ট্যাটিক জিকের জন্য এখন আর কোনো বই কিনতে যেও না, আমি বারবার বলছি কোনো বই এখন কিনতে যেও না। আহ গ্রাম পঞ্চায়েতের সিলেবাস তো কমপ্লিটলি আলাদা। তো যারা অন্যান্য ব্যাচের মানে অন্যান্য পরীক্ষা দিচ্ছ তাদের আমার মনে হয় পঞ্চায়েত পুরো ওটা আলাদাভাবেই পড়া উচিত। টেকনোলজিতে কম্পিউটার, হ্যাঁ আসবে। ঠিক আছে, বাংলা ইংলিশ সবেতেই ক্লাস হবে, সবেতেই নোট পাবে, সবেতেই প্রিভিয়াস ইয়ার মানে পরীক্ষাও তোমাদের যা হয় সেগুলো বাইলিঙ্গুয়ালি হয়। হ্যাঁ প্রিন্টেবল নোট, ইবুক প্রিন্ট করা যায় না। হ্যাঁ সবাই ভিজিবল সায়নী। কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস তোমাদের হয় শনিবার করে হবে, তোমরা দেখে নেবে পেড ব্যাচে কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস শনিবার করে হয়। হ্যাঁ অবশ্যই সম্ভব, 26 তো অনেক কম বয়স। ভালো করে মন দিয়ে যদি 8-9 মাস পড়া যায় তাহলে অবশ্যই যে কোনো পরীক্ষায় যদি তুমি টার্গেট করো তুমি ক্লিয়ার করতে পারবে। গ্রাম পঞ্চায়েত তো 5-6 মাস পরেও ক্লিয়ার করা যাবে। ঠিক আছে, চলো, ঠিক আছে, টাটা বাই বাই প্রত্যেককে। আর অবশ্যই আমি যেটা বললাম যে কিছু বুঝতে পার পিডিএফ ডাউনলোড সিস্টেম আমি আগেই বলে দিয়েছি। উইকলি কিভাবে ক্লাস করবে, ক্লাস রুটিন কোথায় পাবে সেটাও আমি একদম ক্লাসের শুরুতে বলে দিয়েছি। হ্যাঁ পার্থ পারবে। সব বিষয়ে, হ্যাঁ সব বিষয়ের আলাদা আলাদা ভাবে ক্লাস হবে। হ্যাঁ সুনিতা এটাই সিলেবাস। হ্যাঁ প্রিয়া বলো। সি এর ব্যাপারটা তো বলে দিলাম। সি এর ক্লাস তোমাদের হবে আহ শনিবার করে ক্লাস হয় কারেন্ট অ্যাফেয়ার্স এর, শুভেন্দু স্যারই ক্লাস নেবেন। শ্রাবণী এগুলো একটু চ্যানেল ফলো করো, সেখানেই উত্তর পেয়ে যাবে। এগুলো তো আর পেড ব্যাচে বলতে পারবো না। কিসের রিপ্লাই করব সৃজা? কি কথা পূজা, আরেকবার করে পাঠাও। অনেক প্রশ্ন আসছে তো সবকিছুর মাঝে হারিয়ে যাচ্ছে, সরি। পার ডে কটা করে ক্লাস হবে তো আমি বলতে পারবো না, ওটা তোমাকে রুটিন দেখে নিতে হবে। তবে ম্যাক্সিমাম 5টার বেশি ক্লাস হয় না পার ডে। হ্যাঁ লিভ করে যেতে পারো। আবার প্রশ্ন বাংলা ইংলিশ দুটোতেই পাবে বলে দিলাম তো। একই প্রশ্ন কতবার করছে। আমার ক্লাসের টাইমিং যদি পেড ক্লাসের কথা বলো তাহলে 2টোর থেকে, আর যদি ইউটিউব ক্লাসের কথা বলো তাহলে 3টে থেকে। যুদ্ধ মহড়া, যুদ্ধ মহড়া হচ্ছে বিভিন্ন দেশের মধ্যে আহ, বিভিন্ন রকমের এরকম মহড়া হয়ে থাকে। এই দেশের ধরে নাও কিছু ইম্পর্টেন্ট যুদ্ধের কৌশল সেটা অন্য দেশের সাথে শেয়ার করা হয়। তো এরকম নিজেদের মধ্যে আপস মে একটা আন্ডারস্ট্যান্ডিং করা হয়ে থাকে, এতে কি হয় দুটো দেশের মধ্যে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকে। ঠিক আছে। সৌরভ 1,500 জন ক্লাস করছে বাবা, রাগ করলে হবে? এতগুলো মেসেজ আসছে, আমি প্রত্যেকের মেসেজ মানে একটা একটা করে উত্তর করার চেষ্টা করছি। ঠিক আছে। রুটিন কোথায় পাবে আমি একদম শুরুতেই বলে দিয়েছি।
একদম শুরুতে বলে দিয়েছি, তোমরা শুরুর থেকে ক্লাস কেন অ্যাটেন্ড করোনি? ক্লাসটা যখন শেষ হয়ে যাবে তারপরে তোমরা রেকর্ডেড ক্লাস পাবে, সেই সময় দেখে নিও শুরুর দিকটা। ক্লাসটা শেষ হলে তবে না আমি পিডিএফটা আপলোড করতে পারবো, তবে না তোমরা পাবে। ঠিক আছে, চলো টাটা বাই বাই। আর যদি তোমাদের মনে আর কোনো কোয়ারি থাকে সেগুলো আমাকে পরে আবার জানিও, পার্সোনালি ফোন করেও জানাতে পারো। ঠিক আছে, চলো।